ফুলের পরিবর্তন হলো, কিন্তু অপসংস্কৃতির পরিবর্তন হলো না। এই প্রশ্ন উঠছে কারণ পালা বদলের রাজ্যে শিক্ষায় দলতন্ত্রের সেই চেনা ছবি। কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ বিধায়ক থেকে মণ্ডল সভাপতিও। অন্যদিকে 4 দিনের মাথাতেও যাদবপুরে হামলার ঘটনায় গ্রেপ্তারি এখনো শূন্য। প্রশ্ন, অভিযোগ এবিভিপির দিকে বলেই কি গ্রেপ্তারিতে দেরি পুলিশের? দেখুন, অন্যদিকে E20 পেট্রোল, এই E20 পেট্রোল কি নষ্ট হচ্ছে তাতে গাড়ির ইঞ্জিনও কমছে মাইলেজ? হেসেলে চিনি কি কম পড়ছে তার কারণ চিনির অগ্নিমূল্য? নেপথ্যে কি ইথানল একটা বড় কারণ? পাশাপাশি এই আলোচনায় নজর থাকবে সিএজি রিপোর্ট, যে রিপোর্ট যেমন অস্বস্তিতে তৃণমূলকে ফেলেছে সেরকমই রেলের ক্যাগ রিপোর্ট নিয়ে অস্বস্তিতে বিজেপিও। জানিয়ে স্টুডিওয় উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। বিশ্ববিদ্যালয় তো একটি অটোনোমাস সিস্টেম, সেখানে অনারেবল ভাইস চ্যান্সেলর আছেন এবং অন্যান্যরা যারা আছেন তারা করবেন, তারা কমিটি তৈরি করবে। দেখুন, শিক্ষায় দলতন্ত্রের যখন প্রশ্ন আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড়া চটিতে বিজেপি পা গলাচ্ছে কিনা সেইটা যখন প্রশ্ন আসে, এর ইতিহাসটা কিন্তু আরও পেছনে। মানে এই অভিযোগটা নিয়ে আমি শতরূপের কাছে আসবো। এইটা তো শোনা যেত যে শিক্ষায় দলতন্ত্র কায়েমের পদ্ধতিটা তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস দেখিয়ে গেছেন। মানে সেই অনিলায়ন থেকে মমতায়ন, তারপর সেই পালা বদলের পরে সেই ট্র্যাডিশন সমানভাবে চলছে কিনা এইটা প্রশ্ন। পাশাপাশি শতরূপ এই প্রশ্ন থাকবে, একদিকে যাদবপুরের ঘটনায় পুলিশ 4 দিন হতে চললো, একজনও গ্রেফতার করলো না। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তদন্ত কমিটি হোঁচট খেলো। কি ঘটেছিল সেদিন, কারা ঘটিয়েছিল, আসলে দোষী কারা, কোনোদিনও সামনে আসবে বলে মনে হচ্ছে শতরূপ? দেখুন, অনিলায়নের সময় আমি দেখেছিলাম এবিপি আনন্দে বসে সুমনদেকে বুদ্ধদেব ভট্টাচার্য সাক্ষাৎকার দিচ্ছেন যে আমাদের পার্টির এবং সরকারের সিদ্ধান্ত, আমাদের একজনও এমএলএ কোনো কলেজের গভর্নিং বডির মাথায় থাকবে না। পার্টিতে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকে যদি কেউ কোথাও থেকে থাকে তাকে রিজাইন করতে হবে। এবং সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য, আপনাদের মনে থাকবে সেই ইন্টারভিউ মাঝে মধ্যেই এখনও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, এই কথাও বলেন যে বাংলায় এরকম অনেক কলেজ আছে যে কলেজগুলো গড়ে ওঠার ক্ষেত্রে সেখানকার স্থানীয় নাগরিক আন্দোলন নেতৃত্ব, শিক্ষা আন্দোলন নেতৃত্ব, সেখানকার স্থানীয় যিনি বামপন্থী এমএলএ, তাদের একটা ভূমিকা আছে। তাই স্বাভাবিক নিয়মেই তারা হয়তো সেই কলেজ পরিচালনার গভর্নিং বডিতে বসেছিলেন। কিন্তু আমরা বলছি সেটাও পর্যন্ত করা যাবে না। পার্টির সিদ্ধান্ত এটা যে আমাদের একজনও এমএলএ কোনো কলেজের মাথায় থাকবে না। এইটা ছিল তথাকথিত অনিলায়ন বা বুদ্ধায়ন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা দেখেছিলাম যে সরকারকে সিদ্ধান্ত নিতে, এই প্রস্তাব বিধানসভায় পাশ করাতে যে পশ্চিমবাংলার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নাকি চ্যান্সেলর হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আরাবুল ইসলামকে ভাঙড় কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট করা হয়েছিল। আর এখনকার যেটা আপনারা দেখালেন, যেটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমার তাতে যা বলা হয়ে গেছে, আমি খুব কথা আমার যোগ করার নেই। আমি খালি একটা লাইন আপনাদেরকে বলছি। আইপিটি এর একটা পুরনো গান ছিল, জো হিটলার কা চাল চলেগা ও হিটলার কা মত মরেগা। যে হিটলারের দেখানো পথে যে সরকার চলবে, সেই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দেখানো পথে যে সরকার চলবে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতোই পরিণতি সে তাদেরও হবে। এবার যাদবপুরের প্রসঙ্গে আসি। দেখুন, আমি সুকান্ত মজুমদারকে বলতে শুনলাম, তিনি নিজেই শিক্ষিত মানুষ, একজন প্রফেসর, এখন দেশের মন্ত্রী শিক্ষার, কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। ধর্মেন্দ্র প্রধান ফুল মন্ত্রী ছিল, ইনি হাফ মন্ত্রী ছিলেন শিক্ষা দপ্তরের। এই কদিন আগে যে ককরোচ জনতা পার্টির প্রোটেস্টটা হলো পেপার লিক নিয়ে, ধর্মেন্দ্র প্রধান যেহেতু বড় মন্ত্রী তাই তাকে ইস্তফা দিতে হলো। আর সুকান্ত মজুমদার যে শিক্ষা দপ্তরেরই প্রতিমন্ত্রী, তা যেহেতু সুকান্ত মজুমদারের বাড়ির লোকও জানে না, তাই ব্যাপারটা চাপা পড়ে থাকলে ওনার জাস্ট কানের পাশ ঘেসে বেরিয়ে গেল কেসটা। যাই হোক, এনাকে এখন বলতে শুনছি যে বিশ্ববিদ্যালয় একটা অটোনমাস বডি, সুতরাং তাদের যা সিদ্ধান্ত নেওয়া তারা নিজেরাই নেবে। বিশ্ববিদ্যালয়ের অটোনমির মধ্যে তার সিলেবাস, তার পরীক্ষা ইত্যাদিগুলো পড়ে। ল অ্যান্ড অর্ডার তো কোনো বিশ্ববিদ্যালয়ের অটোনমির মধ্যে বা ইখতিয়ারের মধ্যে পড়ে না। বাইরে থেকে গুন্ডা পাঁচিল টপকে ঢুকে মাঝরাত্রিবেলা একটা ইউনিভার্সিটির মধ্যে আগুন লাগাচ্ছে। একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে আর কী পদক্ষেপ নেবে, সেই সিদ্ধান্ত, সেই পদক্ষেপ তো সরকারকে এবং পুলিশকেই নিতে হবে। আজ থেকে 2 বছর আগে যখন হোস্টেলে একজন ছাত্রকে এরকমভাবে মর্মান্তিকভাবে কার্যত মরতে বাধ্য করা হলো, সেই সময় আমরা দেখেছিলাম পশ্চিমবাংলায় অনেক সিসিটিভির ব্র্যান্ড অ্যাম্বাসাডার তৈরি হয়েছিল। সিসিটিভি কেন নেই, সিসিটিভি কেন নেই, সিসিটিভি কোথায়, সিসিটিভি কোথায় চলছিল। আজকে যে সিসিটিভিতে যারা যারা সিসিটিভিটা ছিল বলে ছবিগুলো দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি, তাহলে সেই সিসিটিভি যারা 2 বছর আগে সিসিটিভি ধুয়ে জল খাচ্ছিল, সেই সিসিটিভিতে আজকে যারা চিহ্নিত হচ্ছে, বা সেই সময় মিডিয়ার ক্যামেরা, তো আপনাদের এবিপি আনন্দ সহ সংবাদ মাধ্যমের ক্যামেরাতে যে ফুটেজগুলো অ্যাভেলেবেল, যারা চিহ্নিত হচ্ছে, ধরুন নীলকণ্ঠ ভট্টাচার্য, আদিত্য মণ্ডল, শুভব্রত অধিকারী, শুভজিৎ সাহা, পার্থ চক্রবর্তী বলে এক ব্যক্তি যে লাল জামা পরে ভেতরে ঢুকে পতাকা পোড়াচ্ছে এবং হ্যাপি দিওয়ালি বলে চেঁচাচ্ছে, একদম ছাত্রছাত্রীরা ভেতরে ত্রস্ত হয়ে চেঁচাচ্ছে আর সে আগুন লাগাচ্ছে, এরা প্রত্যেকে চিহ্নিত। এদের কাউকে কেন ধরা হলো না? তার কারণটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। যেহেতু এরা বিজেপির গুন্ডা, এবিপির গুন্ডা, অতএব এদেরকে ধরা হবে না। আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, ধরুন কদিন আগে যখন এই গুন্ডা দমন আইনের প্রস্তাব এসেছিল, অনেকে সমর্থন করেছিলেন, আমরা কেন প্রতিবাদ করেছিলাম? তার আমাদের বক্তব্য এইটাই ছিল যে আইনের তো নিজের কোনো পথ নেই, চোখ কান নেই, আইন তো যার হাতে থাকবে সে যেভাবে আইনকে চালাবে সেই পথেই আইন চলবে। যেহেতু শুভেন্দু অধিকারীর সরকার পলিটিক্যাল ইন্টারেস্টে আইনকে ব্যবহার করবে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অবজেক্টিভে নয়, মোরালিটিতে নয়, কোনো নৈতিকতায় নয়, অতএব আইনকে ব্যবহার
করা হবে গুন্ডা দমন আইনকে গুন্ডাদের বিরুদ্ধে নয়, বিরোধী দমন আইন হিসেবে বিরোধীদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে। বলুন আমরা ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম? আজকে যদি শুভেন্দু অধিকারী সরকারের কোনো নৈতিকতা থাকতো তাহলে এক্সিস্টিং আইনে যারা চিহ্নিত বিশ্ববিদ্যালয়ের ভেতর ঢুকে ভাঙচুর আগুন লাগানোর ঘটনায় তারা গ্রেপ্তার হতো, তারা গ্রেপ্তার হচ্ছে না। আজকে মনে করুন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে ধর্ম তুলে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে, তার জন্য এই কি নাম এই লোকটার মুর্শিদাবাদের হুমায়ুন কবির, এই কি নাম এই যে হুমায়ুন, যে তাকে গ্রেপ্তার করা হবে। কি হলো? সেই হুমায়ুনকে স্পর্শ করলো না পুলিশ, মাঝখান থেকে লায়কালি জেল কাটছে। এই হচ্ছে এই প্রতিবেদনটা যোগ করব, সেটা বিজেপির অস্বস্তি বাড়াচ্ছে বহুগুণ। আনন্দপুরে যে ছবিটা দেখা গেল সেখানে বিজেপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ, এক পক্ষ যখন অভিযোগ করছেন আরেক পক্ষের দিকে তোলাবাজির, উল্টো পক্ষ আবার এই পক্ষের দিকে এলাকা দখলের অভিযোগ করছেন। নিঃসন্দেহে ছবিগুলো বিজেপির পক্ষে স্বস্তিদায়ক নয়। আমি এই বিষয়ে বিস্তারিত কোথায় পুলিশি অ্যাকশন হচ্ছে দলের তরফে একটা যেখানে এমনকি সারা পশ্চিমবঙ্গ এখানেই কি দায়িত্বটা শেষ হয়ে যায়? সারা কলকাতার বুকে যেন এরকম হচ্ছে, কোথাও একটা বিক্ষিপ্ত ঘটনা সেটাকে নিয়ে এত বড় করে দেখার কিছু নেই। বিক্ষিপ্ত বিচ্যুতি এইগুলো যদি বহরে বাড়তে থাকে, সার্বিক ছবির থেকে সেটা কতটা দূরে থাকে? আপনি যে কথা বলছেন তৃণমূল গত 15 বছর এই কথা বলে এসেছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা। এক মাসের সরকার, এগুলো আমরা হ্যান্ডেল করে নেব। কারণ বাংলার মানুষ যে শাসন ব্যবস্থা দেখে এসছে, যে গুন্ডামি, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ দেখে এসছে, সেই ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। এটাই বাংলার মানুষকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সংকল্প করেছিলাম, বাংলার মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে। আমি একটু অন্য বিষয়ে আসছি। আপনারা বারবার যাদবপুর করছে, খুব ভালো কথা। প্রথম হচ্ছে একদল বলল যে আমাদের দল বলেছিল সরকার এরম করতে পারবে না, অর্থাৎ দল সরকারকে চালাতো। আমরা কিন্তু দল আলাদা, সরকার আলাদা। সরকার সরকারের মতো চলবে, দল দলের মতো চলবে। এখানে আপনারা যাদবপুর নিয়ে বলছেন, যাদবপুর কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? আজকে ভারতবর্ষের পশ্চিমবাংলার কোনো সংস্কৃতি এখানে চলতে পারবে না। আজকে যারা বড় বড় কথা বলছে ডেমোক্রেসি 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 বলে, আজকে যদি সরকারের পট পরিবর্তন হয় আর তারপরে বিশেষ করে যদি জাতীয়তাবাদী সরকার পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা পেয়েছে আর ওইখানে যাদবপুরের টুকরা টুকরা গ্যাংয়ে ওখানে গায়ে ফোসকা পড়ছে, আজকে এই পরিস্থিতি হয়েছে। আজকে এই পরিস্থিতি একটা ন্যারেটিভ সেট করছে, আর এই ন্যারেটিভ সেট করা তাদের দীর্ঘদিনের অভ্যাস। আমি প্রথম থেকে আমার কাছে লিস্ট আছে যাদবপুরে কি কি হয়েছে, কত ছাত্রী আক্রান্ত হয়েছে, এসএফআইয়ের হয়েছে, ছাত্রীরা আক্রান্ত হয়েছে, তাদের শ্লীলতাহানি হয়েছে, এখানে রেকর্ডেড আছে। আচ্ছা বললাম আমি পরপর নাম পড়ে দিয়ে চলে যাব। এখানে ভারপ্রাপ্ত অধ্যাপক খুনে গেছে 1970 সালে যাদবপুরে। না বলতে না, আমার শেষ হয়নি এখনো। আজকে যাদবপুরের ভেতর যারা ডেমোক্রেসির কথা বলছে তাদের জমিদারি থাকবে নাকি? পশ্চিমবাংলার আমরাও মনে করি যাদব সরকার চুপ করে বসে থাকবে না, কিন্তু সরকার তো চুপ করে বসেই আছে। ক্যামেরার সামনে যাদেরকে দেখা যাচ্ছে ভেতরে ঢুকে আগুন জ্বালাতে, তারা গ্রেফতার হচ্ছে না। মানে এক সেকেন্ড রাজু, এটা করুন, আগের দিন এটা করেছিল, বাকি সময় এটা করো না। যাদেরকে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে ভেতরে ঢুকে আগুন লাগাচ্ছে, তারা যে 4 দিন হলো ধরা পড়েনি, 5 দিন হলো, তার মানে সরকার চুপ করেই বসে আছে। আমি একটা কথা বলছি এখানে, এটা মনে থাকে জানো, এটা মনে থাকে জানো। আচ্ছা, আপনাদের এখন এই খবরগুলো দেখে কোথাও মনে হচ্ছে আমাদের রাজ্যে সরকার পাল্টাচ্ছে? আজ থেকে 4 মাস আগে 5 মাস আগে আমরা সন্ধ্যাবেলা টিভিতে যা যা ঘটনা দেখতাম আর এখন যা দেখছি কোথাও আলাদা আছে। ইনফ্যাক্ট একটা যুক্তিও মিলে যাচ্ছে। এই যে এখন শুনছিলাম যে এত বড় রাজ্য, এত বড় কলকাতা শহর, মাঝখানে 2-1টা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, আপনারা দেখাচ্ছেন। আপনাদের মনে থাকবে ভোটের সময় যখন এই বুথে বুথে ঝামেলা হতো, গন্ডগোল হতো, এই সুমনদারা চ্যানেলে বসে এটাই বলতেন যে পশ্চিমবাংলায় 80,000 বুথ আছে, সারা দিনে তো কয়েকটা বুথের ঘটনা, ওটাই আপনারা টিভিতে বারবার করে দেখাচ্ছেন। এগুলো কতগুলো বিক্ষিপ্ত ঘটনা, বাকি সব ঠিক আছে। ঘটনাও পাল্টায়নি এবং এদের যুক্তিগুলোও পাল্টায়নি। আর আমার শেষ কথা এখানে বলছি যে উপরতলা থেকে বিশ্বনাথ স্যারও বলছিলেন উপরতলা থেকে বার্তা দেওয়া হচ্ছে, যেন রাজুদাও বললেন, তারপরে ঘটনাগুলো ঘটছে। দেখুন, বিজেপির উপরতলা থেকে বার্তা কিন্তু খুব পরিষ্কার। যে লোকটাকে আজ থেকে 3 মাস আগে আমি ইন্টারন্যাশনাল বর্ডারের স্মাগলার বলেছি, সেই লোকটাকে আমি বিজেপির পার্টি অফিসে বিকেল 5:30টার সময় হাতে পতাকা দিয়ে বরণ করব, রাত্রি 8টার সময় তাকে রাজ্যসভার এমপি হিসেবে তার নাম ঘোষণা করব। বিজেপির কিন্তু বার্তা পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের ক্রিমিনালরা আমাদের দলে এসে রাজ্যসভার এমপি হবে। এখন মুশকিলটা হচ্ছে এইটা যদি উপরতলায় যদি এই বোঝাপড়া, এই সেটিং এবং
এই দলবদল করানো হয়, তাহলে বুথ স্তরে কোনো রাজনৈতিক দলের কর্মীকে আটকানোর ক্ষমতা কারণ নেই। আমার এখানে যে আনন্দপুরের ঘটনার দ্বারা দেখাচ্ছেন, কসবার মধ্যে পড়ে আনন্দপুর থানা, বলুন তো, আমি আপনারা বলুন, আপনারা বিচার করুন। বিধানসভা ভোটের পরে মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুভেন্দু অধিকারী ওই কসবার বিধায়ক জাভেদ খানের ছেলেকে নিয়ে বললেন যে এই জাভেদ খানের ছেলে ফয়াজ খানের নামে 90টা প্রপার্টি আছে, ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারপরে জাভেদ খান হয়ে গেল ভালো তৃণমূল, যেই বাবা ভালো তৃণমূল হলো অমনি ছেলে ভালো ক্রিমিনাল হয়ে গেল, তার বিরুদ্ধে আর ব্যবস্থা নেওয়ার দরকার থাকলো না। তাহলে যদি আজকে জাভেদ খানের ছেলে ভালো তৃণমূল ভালো ক্রিমিনাল হয়ে যেতে পারে, তাহলে আনন্দপুরের লোকাল তৃণমূলের মস্তান কেন বিজেপির মস্তান হবে না? তাই নিয়ে কেন মারামারি মাথা ফাটাফাটি হবে না? তাই ভাই ওপর তলায় সেটিং করবে আর নিচের তলায় লোকের কাছ থেকে নৈতিকতা আশা করবে, এই জিনিস চলতে পারে না, এই জিনিস চলবেও না। শতরূপ বলছিল যে বদলটা কোথায় হয়েছে, আমার শুধু মনে পড়ে যাচ্ছে যেখানে এই আনন্দপুরে যেখানে ঘটনাটা ঘটেছে সেটা 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এই 108 নম্বর ওয়ার্ডে এর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা বারে বারে শোনা যেত, পালা বদলের পর এখন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। যে সত্যি এইগুলো কি দৃষ্টান্ত হিসেবে দেখা উচিত যে বিজেপির সত্যি তৃণমূলীকরণের দিকে এগোচ্ছে? বিজেপির তৃণমূলীকরণ বা শিক্ষার রাজনীতিকরণ, সেখান থেকে এবারে যে ছবিটা আসবো সেটা হচ্ছে পেট্রোলের E20করণ। এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন জাতীয় স্তরে প্রায় সবার কাছে সব থেকে বেশি আলোচিত এবং বিতর্কের বিষয় হচ্ছে E20 পেট্রোল। এই E20 পেট্রোল ব্যবহারে কি গাড়ির ইঞ্জিন সত্যি নষ্ট হয়ে যাচ্ছে? মাইলেজ কি কমে যাচ্ছে? তেমনই অভিযোগ উঠছে যে গাড়ির মালিক থেকে পাম্প মালিকরা তারাও প্রশ্ন তুলছেন। এই পেট্রোল ব্যবহারে কিছু গাড়ির মাইলেজ 3 থেকে 5% পর্যন্ত কমতে পারে বলে স্বীকার করে নিয়েও কেন্দ্র যেটা দাবি করছে যে গাড়ির ইঞ্জিন বা যন্ত্রাংশ নষ্ট হওয়ার মতো কোনো ঘটনার প্রমাণ এখনো পাওয়া যায়নি। এটা যদি ভাবেন যে আমাদের সরকারই এসে করছে, তাহলে আপনারা বোধহয়, আমার জানা নেই যে পিছনের কথাগুলো আপনারা জানেন কিনা। এক হচ্ছে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে। আমরা যদি দেখি 2005 সালে পেট্রোলিয়াম মিনিস্টার মণিশঙ্কর রায়, তিনি আমি বলতে দিন, আপনি দিচ্ছিলেন একটু বলতে দিন, রাজু বন্দ্যোপাধ্যায় বলে নিন, নাহলে আপনি বলে দিন। আমার বক্তব্য হচ্ছে, আমি আসবো তোমার না আমার বক্তব্য হচ্ছে 2005 সালে যারা এই ইথেনলের জন্যে বলল যে এখানে ইথেনল প্রয়োজন আছে, তারপরে পি চিদম্বরম তিনি রাষ্ট্রসংঘ গিয়ে গর্ব করে ঘোষণা করছেন যে ভারতবর্ষে E20 পেট্রোল আমরা ইথেনল আমরা ব্যবহার করব। এখন বর্তমান যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ভারতবর্ষ তো তেল সব আমদানি করে, তাই এখানে তো আমাদের আগামী দিনের চিন্তা করতে হবে। তাহলে এখানে তো আমাদের উন্নত মানের কিছু চিন্তা করতে হবে। আর তার জন্যে এখানে যখন 2014 সালের পর থেকে ধাপে তারপরে যখন এই বিষয়গুলো প্রত্যেকের কাছে আসবো, তৃণমূল আর সিপিএম এর মিলটা দেখুন, তৃণমূল রাজু বন্দ্যোপাধ্যায় এবারে বিষয় হচ্ছে কোনো ভুল তথ্য নয় এখানে। এবারে যে আমাদের যে ইন্টারন্যাশনাল বাজারে যে হরমুজ প্রণালী নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমাদের তেলের কি ভবিষ্যৎ হবে? দাঁড়ান, আমরা ভবিষ্যতের কথা চিন্তা করি, অস্থির বাজার আছে, বাজারটা অস্থির আছে। আপনারা ভারতীয় পলিটিক্সে আসবেন না, দয়া করে জাতীয় পলিটিক্সে আসবেন না, দয়া করে জাতীয় পলিটিক্সে আসবেন না, দয়া করে আমেরিকার মতো তারা এখানে E20 ব্যবহার করছে, তাহলে আমরা দেখুন কত একটা তথ্য এখানে দেওয়া দরকার। সেটা হচ্ছে এই E20 পেট্রোলকে পুরোপুরি ফাংশনাল করার জন্য টার্গেটেড ইয়ার ধরা হয়েছিল 2030, অনেক আগেই সেটাকে চালু করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তার জন্য আমাদের পরিকাঠামো যথেষ্ট রয়েছে কিনা, E20 কম্প্যাটেবল গাড়ি আমাদের দেশে যথেষ্ট পরিমাণে চলে কিনা, বা যারা E20 কম্প্যাটেবল গাড়ি নয় মানে 2023-এর আগে, তারা তাহলে কি করবেন? তারা তাহলে তার খেসারত কেন দেবেন? কেন কোনো E20 ছাড়া একদম পিওর পেট্রোলের বিকল্প তাদের কাছে থাকবে না? আর দুই হচ্ছে, যেটা নিয়ে আমি শতরূপের কাছে আসবো, ব্রাজিলের কথা অর্ণববাবু তুলে ধরছিলেন। ব্রাজিলের একদম মানে কার্যত পুরোটা E20 পেট্রোল, E20 মানে ইথানল ব্লেন্ডিং পেট্রোল সেখানে চালু করা ম্যান্ডেটরি করা হয়েছে, কিন্তু সেটার জন্য 50 বছর সময় নেওয়া হয়েছে। 1975 সাল থেকে শুরু হয়েছিল পরীক্ষামূলকভাবে, তারপরে গিয়ে 2025 অনওয়ার্ডস সেটাকে চালু করা হয়েছে। আমরা কি যথেষ্ট সময় নিয়েছি, নাকি এর পেছনেও
সেই রাজনীতি একটা বড় কারণ বলে মনে হয় শতরূপ। দেখুন, আমি শুরুতেই বলছি আলোচনাটা আমাদের খুব সুন্দরভাবে হচ্ছিল, কেউ কাউকে ইন্টারাপ্ট করছিল না, কিন্তু বারবার এটা রাজুদা শুরু করলো, আমাকেও করতে হলো। যদি হয় এবার আমরা একে অপরকে ইন্টারাপ্ট করবো অথবা যে যার সময় যে যার কথা বলবো। আপনি করুন। ঠিক, দেখুন আমার খুব ফান্ডামেন্টাল দু একটা প্রশ্ন আছে। আমাদের দেশের একজন পেট্রোলিয়াম মিনিস্টার আছেন, তাই তো, হরদীপ সিং পুরী। তা সত্ত্বেও ইথানল থাকবে কিনা পেট্রোলে, কত পার্সেন্ট ইথানল থাকবে ইত্যাদি নিয়ে সব সিদ্ধান্ত নেওয়া, ঘোষণা করা ইত্যাদি সব কিছু করা পেট্রোলিয়াম মিনিস্টার না করে নীতিন গাডকারি, যিনি রোড মিনিস্টার, হ্যাঁ, তিনি কেন নেন? এটা কি কাকতালীয় যে তার ছেলের ইথানলের ব্যবসা আছে আর বাবা এখানে বসে ইথানল সংক্রান্ত সিদ্ধান্ত নেন? কেন? কারণটা আপনারা জানেন, গত 14ই জুন নীতিন গাডকারি হঠাৎ করে রাত্রি 8টার সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, টুডে ইজ আ ডে অফ হ্যাপিনেস ফর মি, লাস্ট নাইট অ্যাট 8 PM আই সাইন দ্য ফাইল ফাইনালাইজিং দ্য রুলস টু লিগালি অ্যাপ্রুভ দ্য ইউজ অফ 100% ইথানল। এই যে আমাদের দেশে 100% ইথানল ব্যবহার করা হবে ফুয়েল হিসেবে, সিদ্ধান্ত নিচ্ছেন কে? নীতিন গাডকারি, যার ছেলের ইথানলের ব্যবসা এবং তিনি পেট্রোলিয়াম মন্ত্রকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটা কাকতালীয়। দুই, যে কথাটা তখনও জিজ্ঞেস করা হচ্ছিল, রাজুদা কংগ্রেস আমলে ইথানলকে ব্যবহার করা সিদ্ধান্ত সংক্রান্ত যা বললো সব কিছু ফ্যাকচুয়ালি সত্যি, কিন্তু এটা তো ঘটনা ডক্টর মনমোহন সিংয়ের সময় যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম ছিল $108, তখন আমাদের দেশে পেট্রোলের দাম ছিল 72 টাকা। আর আজকে যখন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের দাম $87, 108 থেকে কমে 87, তখন আমাদের দেশে আজকে 100% পেট্রোল তার দাম 168 টাকা। আপনি ইথানল মিশ্রিত পেট্রোল আপনি বিক্রি করুন, তাতে যদি মনে করেন পরিবেশের জন্য ভালো হবে, আমাদেরকে সেই দিকে ঠিক আছে, কিন্তু ইথানল মিশ্রিত পেট্রোলটাকে তাহলে ইথানল মিশ্রিত পেট্রোলের দামেই দিন। সেই পেট্রোল আমি কিনবো 113 টাকা দিয়ে কেন? আর আমাকে পিওর পেট্রোল তাহলে 163 টাকা দিয়ে কিনতে হবে, কারণটা কি? এবং আমি এখানে শেষ কথা বলছি, এখানে দেখুন এর সঙ্গে চিনির দাম কীভাবে বাড়ছে, কেননা চিনিকে এই খাতে ব্যবহার করা হচ্ছে বলে, এগুলোকে নিয়ে আপনারাও শুরুতে আলোচনা করার সময় প্রসঙ্গটা তুললেন। আমি খালি বলি, এখানে খালি চিনি নয়, 4 মে থেকে আজ পর্যন্ত চিনির দাম ছিল 4 মে 50 টাকা কেজি, আজকে 70 টাকা কেজি। পেঁয়াজ ছিল 20 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। মুসুরির ডাল ছিল 120 টাকা, আজকে 150 টাকা। এমনি রান্নার তেলের দাম ছিল, সর্ষের তেল 190 টাকা, আজকে 220 টাকা। এবং ট্রাক পিছু বালির দাম ছিল 4500 টাকা, আজকে 8000 টাকা। এই যে সামগ্রিকভাবে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, পেট্রোলের দাম, ডিজেলের দাম তার একটা অংশ, কিন্তু সামগ্রিকভাবে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, একদিকে এইটাকে রাখুন আর একদিকে শুভেন্দু অধিকারীর ভোটের আগে বলা ওই কথাগুলোকে রাখুন যে আমরা সরকারে আসলে 1 মাসের মধ্যে 450 টাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার, 1 মাসের মধ্যে 90 টাকায় পেট্রোল, ওই কথাগুলোকে রাখুন। আজকে কিন্তু কেন্দ্রের সরকার নীতিন গাডকারির ছেলের কোম্পানিকে কোটি 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 হাজার হাজার কোটি টাকার বেআইনি প্রফিট পাইয়ে দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হচ্ছে ইথানলের নামে গোটা দেশে। এবং যে দুর্নীতির মাথায় বসে আছে নীতিন গাডকারি, ধর্মেন্দ্র প্রধানের যে গতি হয়েছে, নীতিন গাডকারিরও কিন্তু সেই গতি করতে হবে ভারতবর্ষে। দেখুন, এটা তো আমাদের এনডিএ সরকার করছে না, তার আগের থেকে যে ইউপিএ সরকারগুলো রয়েছে তারা পর্যন্ত বলেছে যে এখানে এই ব্যবস্থা হওয়া উচিত। আর তাই ধীরে 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 চলতে 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 আজকে এই জায়গায় এসেছি। আজকে সারা পৃথিবী জুড়ে একটা অস্থির পরিবেশ রয়েছে। একে আমি বললাম যে ভারতবর্ষ আমাদের যে পেট্রোলিয়াম প্রোডাক্ট আছে তা আমাদের বাইরের থেকে আনতে হয়, তার জন্য তো আমাদের আগামী দিনের জন্য চিন্তা করতে হবে, আমাদের আগামী প্রজন্মের জন্য চিন্তা করতে হবে। তার জন্য এই প্রসেসটা চিন্তা করা হয়েছে। আর এই প্রসেসটা এনডিএ গভর্নমেন্ট চিন্তা করেছে এরকম নয়, তারা ইউপিএ ছিল অর্থাৎ কংগ্রেসিস্টরা ছিল, তারাও এই প্রসেসটা চেষ্টা করেছিল, কিন্তু তারা লাগু করতে পারেনি। আমরা এটা লাগু করেছি এবং ধীরে ধীরে ডেভেলপ করব। আর এই যে মিথ ছড়ানো হচ্ছে, গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, মোটরসাইকেল খারাপ হয়ে যাচ্ছে, কোথায় খারাপ হয়েছে বলুন? কার খারাপ হয়েছে? সুমনদার খারাপ হয়েছে? আপনার শতরূপদা আপনার খারাপ হয়েছে? জানেন আপনার গাড়ি কিনেছে হয়েছে, তাহলে দেখা এখানে 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 টেকনিশিয়ান, এখানে যিনি টেকনিক্যাল ব্যক্তি রয়েছে, এখানে এখানে কোনো সময় দিন, তাহলে সময়টা তো দিতে হবে। এখন গেল রব আপনার দেখুন, আমি একটা খুব বেসিক প্রশ্ন করেছিলাম। প্রথম কথা হচ্ছে যে গাড়ি খারাপ হয়েছে, ইঞ্জিন খারাপ হয়েছে এবং ইন্স্যুরেন্স কোম্পানি সেই ইঞ্জিনগুলোর ক্লেম দিচ্ছে না, এটা গোটা দেশে এস্টাবলিশড, এই নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। সরকার থেকে এমনকি একটা অর্ডার পর্যন্ত পাস করেনি ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বাধ্য করতে যে তোমাদের কাছে যে ইঞ্জিনের সমস্যা নিয়ে গাড়িগুলো আসছে, ইথানলের জন্য ইঞ্জিন খারাপ হয়েছে, অতএব আমরা ক্লেম দেবো না, এই কথা বলে তুমি ফেরাতে পারবে না, তোমাকে ক্লেম সেটেলমেন্ট করতে হবে। সরকার তো চাইলে নির্দেশ দিতে পারে, সেটুকু পর্যন্ত করেনি, নিয়ে তর করে লাভ নেই। আমার বেসিক প্রশ্ন ছিল অন্য জায়গায়। আমি কিন্তু রাজুদার সঙ্গে একমত হলাম এইটা নিয়ে যে ইথানল ব্লেন্ডিংয়ের এই প্রশ্ন কংগ্রেস আমল থেকেই এসেছিল। কিন্তু দুটো কথা, প্রথম কথা হচ্ছে সেক্ষেত্রে কংগ্রেস আমলে আমি আপনাদেরকে সংখ্যা দিয়ে হিসেব দিয়ে বললাম, যখন পেট্রোলের দাম ছিল, ক্রুড অয়েলের দাম ছিল $108 প্রতি ব্যারেল, তখন আমি 72 টাকায় পেট্রোল কিনেছি। আর আজকে যখন $87 প্রতি ব্যারেল, এখন আমাকে 168 টাকায় কেন কিনতে হচ্ছে পিওর পেট্রোল? এক। এবং দ্বিতীয় কথা, দেখুন পরিবেশের জন্য চিন্তা আমাদের সবারই আছে, কিন্তু যারা আরাবলি পাহাড়কে শেষ করে দেয় সরকারি সিদ্ধান্তে, যারা গোটা নিকোবর আইল্যান্ডের গাছ কেটে দেয়, আদানির হাতে তুলে দেয়, তখন পরিবেশের কথা খেয়াল করেন না, তারা
ইথানল আনছে পরিবেশের কথা ভেবে, আর মাঝখান থেকে নীতিন গাডকারির ছেলের ইনকাম বাড়ছে, এইটা আমরা বিশ্বাস করি না। উনি বিশ্বাস করলে ভালো। এবার আসি পরিবহনের ক্ষেত্রে কিভাবে দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্ট কি বলছে দেখুন এই প্রতিবেদনে। 15 বছরের তৃণমূলের জমানায় দুর্নীতির অভিযোগ উঠেছে ঝুড়ি ঝুড়ি। চিটফান্ড থেকে চাকরি, গরু থেকে কয়লা পাচার, রেশন থেকে কাটমানি, তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। এবার দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগের রিপোর্টে সামনে এসেছে তৃণমূল সরকারের আমলে রাস্তা, ফুটপাত তৈরি থেকে সংস্কার এবং স্বাস্থ্য পরিষেবা থেকে ত্রাণ বন্টন নিয়ে দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো বিধানসভায় পেশ করা হয়েছে ক্যাগের 28টি রিপোর্ট। সেই রিপোর্টে দাবি করা হয়েছে তৃণমূল জমানায় বড় সড়ো কেলেঙ্কারি হয়েছে পরিবহন দফতরেও। ক্যাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছে 3,26,000 গাড়ির ক্ষেত্রে দেরিতে ফিটনেস সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ই বাহন সফটওয়্যারে কারচুপি করে 10,61,00,000 টাকার ফিটনেস ফাইন ফাঁকি দেওয়া হয়েছে। পারমিট ছাড়া চলছে এমন গাড়ির ক্ষেত্রে আদায় করা যায়নি 28,77,00,000 টাকা। 867টি যাত্রীবাহী গাড়ি পারমিট না দিয়ে কেবল অফার লেটারের ভিত্তিতে চলেছে, যার ফলে 92,92,000 টাকার রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের। ক্যাগ রিপোর্টে বলা হয়েছে তৃণমূল আমলে ব্যাপকভাবে জালিয়াতি হয়েছে ট্রেড সার্টিফিকেট বা টিসিতে। নিয়ম অনুযায়ী ডিলাররা একটি ট্রেড সার্টিফিকেট একটিমাত্র গাড়ির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। রিপোর্ট বলছে 8,38,664টি টিসি থাকা সত্ত্বেও ডিলাররা তাদের রেজিস্ট্রেশন করিয়েছেন 19,08,482টি গাড়ি। ফলে 10 লক্ষের বেশি গাড়ি বৈধ ট্রেড সার্টিফিকেট ছাড়া বেআইনিভাবে নথিভুক্ত হয়েছে। দুর্নীতি হয়েছে ফিটনেস সার্টিফিকেট এবং পারমিটের ক্ষেত্রেও। রিপোর্টে বলা হয়েছে 44,132টি গাড়ি ফিটনেস সার্টিফিকেট নবীকরণ ছাড়াই রাস্তায় চলেছে। দেখুন, দুর্নীতি করা, সেই দুর্নীতিকে প্রকাশ্যে না আনার অর্থ হচ্ছে সেই দুর্নীতিকে সরাসরি ইনস্টিটিউশনালাইজ করা। আজকে এই ক্যাগ রিপোর্টগুলো সামনে আসার পর বোঝা যাচ্ছে শতরূপ যে অভিযোগ তোমরা বিরোধী হিসাবে বারবার করে এসেছো কতটা সত্যি ছিল এবং কিভাবে সেই দুর্নীতিগুলোকে সামনে না এনে ব্যবস্থা নেওয়ার পর থেকে সম্পূর্ণ সরে গিয়েছে তৎকালীন তৃণমূল সরকার। দেখুন, মুশকিল সোশ্যাল মিডিয়া দ্বারা কথা খুব চলে, দেখবেন কেএলপিডি। এই আজকের সরকার যদি ক্যাগ রিপোর্টটা প্রকাশ করে থাকে পরিবহনের ক্ষেত্রে, ওটা কিঞ্চিত কেএলপিডি হয়ে গেল এই সরকারের জন্য। তার কারণটা হচ্ছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় মে মাসের 2016 সাল থেকে নভেম্বর 2020 পর্যন্ত পরিবহন দপ্তরের মন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী। কেমন? তার আগে পরিবহন মন্ত্রী ছিলেন মদন মিত্র, যিনি এখন ভালো তৃণমূল। পরের পরিবহন মন্ত্রী ছিলেন স্নেহাশিস চক্রবর্তী, তিনিও একজন ভালো তৃণমূল। আর মাঝের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি একজন প্রচণ্ড ভালো তৃণমূল, যে কারণে উনি বিজেপির মুখ্যমন্ত্রী। আমার দর্থহীন ভাষায় আমি বলছি, এই 3জন পরিবহন মন্ত্রী যাদের আমলে যদি এই দুর্নীতি হয়ে থাকে, 3জনের ক্ষেত্রে বিচার হোক, এবং যদি শাস্তিযোগ্য দুর্নীতিতে তারা যুক্ত হয়ে থাকেন তাদের 3জনেরই জেল হোক। এবার আমি জানতে চাই রাজুদার কাছ থেকে যে বিজেপির ব্যাপারে বক্তব্যটা কি। বিজেপি সরকারের আমলে প্রকাশ করা, বিজেপির উদ্যোগে প্রকাশ করা এই ক্যাগ রিপোর্টের ভিত্তিতে তৃণমূল সরকারের আমলের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর গ্রেপ্তার এবং শাস্তি বিজেপি চায় কিনা? আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে উত্তর না আমার প্রথম প্রশ্ন, আমি একটা প্রশ্ন করব। তুমি সরকার, আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ, সরকার প্রশ্ন। আমরা তো বিরোধী, আমি মানুষের প্রশ্ন করছি। আরে মানুষের প্রশ্ন, আমিও তো মানুষ, আমি তো মানুষ, আমি তো দল, আমি দলের প্রতিনিধি, আমি সরকারের প্রতিনিধি নয়। হ্যাঁ, দলের প্রতিনিধি। তা আমার তো অধিকার আছে প্রশ্ন করার, আমার অধিকার আছে প্রশ্ন করার, আমার অধিকার আছে প্রশ্ন করার। তাহলে যদি আপনাদের এত অভিযোগ থাকে বা আপনার পাশাপাশি বন্ধুর যদি তৃণমূলের এত অভিযোগ থাকে, তাহলে এই রিপোর্টটা তাহলে যখন যেদিন যার কথা যাদের সরকার ছিল, যারা যেদিন শুভেন্দু বাবু যেদিন শুভেন্দু বাবু যেদিন বিজেপি কি চায় যে শুভেন্দু অধিকারীর আমলে পরিবহনের এই দুর্নীতির জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আপনাদের সমস্যা হচ্ছে যে আপনাদের গণতন্ত্রের কথা বলে এতে গণতন্ত্র হত্যা করার জন্য আপনাদের মতো একটা দলকেও পাওয়া যাবে না। কথাটা বলতে দিন, ধৈর্য রাখুন না। তৃণমূল আমলে পরিবহন শুভেন্দু অধিকারীর জানি পিছনে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যবস্থা করবে। আমার কথা হচ্ছে
যদি আপনার কথা বেশ বেশ, এবার থেকে এবার সলিলদার কাছে যেতে হবে। সলিলদা, মানে যেটা প্রশ্ন, যে শুধু তো মাথা নয়, যারা যারা এর সঙ্গে জড়িত সেই সরকারি কর্মীদের প্রত্যেককে তো তদন্তের আওতায় আনতে হবে। সলিলদা, দুজনকেই থামালাম। সলিলদা, হ্যাঁ রাজুদা, আবার আসবো। সলিলদা, আরে বাবা তোমার আরে কে কে পরিবহন মন্ত্রী ছিল, কে পরিবহন মন্ত্রী ছিল না, ওভারঅল গভর্নেন্স কার ছিল? বলতেই দেবে মুখ্যমন্ত্রী কে ছিলেন? তাহলে কেন সে তো সবার আগে এক্সপ্লেন তার তো ম্যাল গভর্নমেন্ট হ্যাঁ তাই তো হ্যাঁ তাই তো হবে তো তিনি ব্যবস্থা হবে তো হবে তারপরে তো না না পার্টিকুলার কেন একটা লোককে করা হবে? ও বাবা, পাত্রচারাজির আমলে শিক্ষা দুর্নীতি হলে পাত্রচারাজিকে বিজ্ঞান করব, কেন করব? শুভেন্দুর আমলে পরিবহন দুর্নীতি হলে করব না? না তাহলে শুভেন্দু অধিকারী আমরা আপনার কিসের আছে? আপনার কেন শুভেন্দু অধিকারী? প্লিজ প্রত্যেককে বলার সময় দিতে হবে তো সলিলদা। পঞ্চায়েত দুর্নীতি হয়নি? হ্যাঁ হয়েছে। কর্মতীর্থে দুর্নীতি হয়নি? গ্রেফতার করুন, সেই টাকা জমা দেওয়া হয়নি গ্রেফতার করুন টোটাল গভর্নমেন্ট। সে কি করবে না কি করবে না করবে ইউ উইল নট ডিসাইড। যদি শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করি তুমি ডিসাইড তাহলে কেন আমি করব না? ইউ উইল নট ডিসাইড। ইউ উইল নট ডিসাইড। আমি ট্যাক্স ইউ দিই উইল না, নট ডিসাইড। আমি ট্যাক্স দিই না, আমি জনগণ ডিসাইডিং নো ডিসাইড করব। ক্যাগ রিপোর্ট যেটা বেরিয়েছে আমলে সেই শিক্ষা দুর্নীতির অনুযায়ী জন্য যেটা যদি করা পাত্রচারাজিকে দরকার প্রশ্ন করি যে তাহলে দুর্নীতি শুভেন্দু ওভারঅল অধিকারীকে গভর্নেন্স পরিবহন দুর্নীতির জন্য কেন শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করব না? শুভেন্দু অধিকারী আমি শুধু এখানে তৃণমূলের সরকার চোর সরকার ছিল, ওই সরকারে যারা যারা মন্ত্রিত্ব করেছে কম বেশি সবাই চোর। পরে যদি কেউ দল পাল্টে যায় তাহলে সে সাধু হয়ে যায় না। আমার খুব বেসিক প্রশ্ন ছিল, শিক্ষা দপ্তরের দুর্নীতির জন্য যদি পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করি, সেক্ষেত্রে পরিবহন দপ্তরের দুর্নীতির জন্য পরিবহন মন্ত্রীকে কেন প্রশ্ন করবো না? সময় শেষ। সলিলদা ওয়ান লাইন। আমি রাজু বন্দ্যোপাধ্যায়কে থামালাম, সময় শেষ। প্লিজ সলিলদা ওয়ান লাইন। শিক্ষামন্ত্রী জড়িত ছিল। সলিলদা ওয়ান লাইন। আমি শতরূপ ঘোষ রাজু বন্দ্যোপাধ্যায়কে থামালাম। সলিলদা প্লিজ ওয়ান লাইন। বিজেপি বলতো যে মন্ত্রী না চাইলে কোনো দপ্তরে দুর্নীতি হয় না। সলিলদা রাজুদা প্লিজ সলিলদা। না দেখো ওনার তো হাতে নাতে তো আগের শিক্ষামন্ত্রীকে তো হাতে নাতে তো 50,000 কোটি টাকা না কত 50 কোটি টাকা, তারপরে তোমার গয়নাগাটি অর্নামেন্টস প্রচুর পাওয়া গেছে এবং সেটা সবাই দেখেছি, আমরা সংবাদ মাধ্যমে দেখেছি এবং প্রাইম অফিসিয়ালি কেসটা চার্জশিটেড হয়েছে এখনো সমস্ত। আমার যখন আমি বলছি আমি ইন্টারাপ্ট করি অন্য কারোর কথা। হ্যাঁ হ্যাঁ করছেন না, সবাই শুনতে পাচ্ছে কে করছেন না করছেন, হ্যাঁ কে করছেন না করছেন সবাই শুনতে পাচ্ছে না, ঠিক আছে সেগুলো দেখা হয়েছে, সেটা প্রাইম অফিসিয়ালি ইয়ে হচ্ছে, কিন্তু এখানে তো সেটা হয়নি। সুতরাং এখানে যদি কেস হয় এই রিপোর্ট সামনে আসার পর এইবার পরিস্থিতি কোন দিকে যায়, খামতি অভিযোগ যা রিপোর্টের সামনে এসেছে সেখান থেকে উত্তরণের পথে জায়গা এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় আমাদের সেদিকে নজর